আড্ডাগুলির অন্দরমহলে আজ আরো একটি নতুন পর্ব। আর আজকের পর্ব যিনি অতিথি তার নাম চৈতালি চট্টোপাধ্যায়, ভীষণ বিখ্যাত কবি এবং ভীষণ মিষ্টি কবি, আমাদের বিশেষ করে আমার অত্যন্ত প্রিয় কবি। চৈতালি দি, তোমাকে আড্ডাগুলির অন্দরমহলে স্বাগত জানাচ্ছি। সবাইকে নমস্কার। আর মিষ্টি কবি বলেছে রিমি, সবাইকে ভালোবাসা। একদম, ভালোবাসা হচ্ছে প্রধান এবং অন্যতম মানে অস্ত্রই বলবো না, অস্ত্র বলা যায় তো না, মাধ্যম বলা যায়, অস্ত্র বলা যায়, সেতু বলা যায়, একদম সবটাই। ভালোবাসার এখন কিছু কম পড়েছে আর কি, সেই কম পড়িয়ে গাইন বাগামাইনের রাজকন্যা কি কম পড়িয়েছেন মতো, ভালোবাসাও কিন্তু কম পড়ছে, তাই আর কি করা যাবে। আচ্ছা, আমি ভালোবেসে পাহাড় থেকে চলে আসলাম এখানে, হ্যাঁ, তাহলে কি তুমি কোথাও কম দেখতে পাচ্ছ? না, পাচ্ছি না তো। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো চৈতালি দি, তোমার এরকম শুরুতেই তুমি এরকম ভাবে একটা বড় হৃদয়ের দরজা মানে বাউন্ডারি টপকেই তো মানে সাক্ষাৎকার গুলো হয় দুজনের মধ্যে। বাউন্ডারি থাকলে সেই সাক্ষাৎকার তো ঠিকঠাক হয় না, দূরত্ব থাকে তার মধ্যে। একদম তাই, আমরা সেই দূরত্ব তোমার আমার মধ্যে তো নেই, এবং আমাদের যে আড্ডাগুলির অন্দরমহলের শ্রোতা এবং দর্শক রয়েছেন তাদের সাথেও আমরা সেই ব্যবধানটা রাখছি না। হ্যাঁ, রাখলে মন খুলে কথাও বলা যায় না, মন খুলে কথা শোনাও যায় না। একদম তাই, একদম। এবার আমরা আসি প্রসঙ্গে। তোমার দীর্ঘ পথ, দীর্ঘ নয় সুদীর্ঘ পথ, প্রচুর লড়াই, প্রচুর সংগ্রাম, হাঁটার পথের মানে কর্কশ মসৃণ পাথর সব কিছু পেরোনো, এগুলো তো আছেই, নিশ্চয়ই আছে। একেবারে শুরুর দিনগুলো যদি আজকের চৈতালি দি। হ্যাঁ, শুনতে শুনতে আমার হাসি পাচ্ছিল যে হ্যাঁ, প্রচুর মানে দীর্ঘ পথ মানে ট্রিপ যাকে বলে, একটা দীর্ঘ ট্রিপ। আর কত রকম চড়াই উতরাই, কাঁচের দেওয়াল নয়, কাঁচ বসানো পাঁচিলের উপর দিয়ে হাঁটা, এইসব চলেছে। এবং সেই সব পার হয়েছে বলেই আজকে আমার হাঁটু ব্যথা ইত্যাদি আছে, যে হাঁটু টাটু ব্যথা, কোমরে কনকনানি, এই সমস্ত গুলো এই জন্য তো, এত কিছু স্ট্রেস তো। যাকে রসিকতা থাক। আর শুরুর কথা বলো, শুরুর পথ মানে একদম ছোটবেলার পথ খুব মসৃণ ছিল। আর আমি খুব মজার একটা মানে বাচ্চা ছিলাম বাড়িতে। আমাকে বর্ণপরিচয়ের দ্বিতীয় ভাগ পড়তে হয়নি, আমি নিজেই যুক্তাক্ষর শিখেছিলাম। এটা বলছি কারণ সেটা নিয়ে আমার মা বাবার খুব গর্ব ছিল, সবাইকে বলতেন। আমি একদম ফার্স্ট রিডার, খুব তাড়াতাড়ি আমি রিডিং করতাম এবং তাড়াতাড়ি আমি বইও পড়তাম। ফলত যেটা হতো মানে আমাকে অজস্র বইয়ের সাপ্লাই দেওয়া হতো, সরবরাহ করা হতো আমার জন্য। আর আমি বইগুলো শেষ করতাম এবং আবার বই কেনা হতো ইত্যাদি ইত্যাদি। কিন্তু অনেক সময় তো যোগান দিয়ে উঠতে পারে না, ওই ডিমান্ড এন্ড সাপ্লাই এর ব্যাপার চিরন্তন, একদম অর্থনৈতিক ব্যাপারটা। ফলে হতো কি, আমি পড়তাম তখন দেখলাম না এত মুশকিল, আমি বই উপর করে মানে উল্টো করে পড়তাম, মানে যাতে বই পড়তে আমার একটু বেশি সময় লাগে, এইভাবে পড়া হতো। তো হতে হতে আর ভাগ্য, আর পড়তে পড়তে মনের মধ্যে একটা গল্পের বইয়ের ছাপ পড়ে যায়, যে কোনো বইয়েরই ছাপ পড়ে যায়। আমার জন্মদিনে, আমার নববর্ষে বাংলা অভিধান কিনে দেওয়া হতো। আমার বাড়ি আমাকে প্রচুর সাহায্য করেছে, না বুঝে বা না জেনেই। আর কখন যেন অজান্তেই তোমার মাটিটা কিছুটা তৈরি হয়েছে তখনই। তারপর আমি যে স্কুলে পড়েছি সেটাও খুব ওরকম সাহিত্য মনস্ক ছিল, মিশনারি স্কুল, কিন্তু সাহিত্য ছিল তার মধ্যে। আমরা ওয়াল ম্যাগাজিন করতাম, ওয়াল ম্যাগাজিনের সম্পাদনা করতাম। এইভাবে এগোতে 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 ছোটবেলা থেকেই সাহিত্য আমার মধ্যে চলে এসেছিল। ইনফ্যাক্ট আমি যখন ক্লাস 10-11 পড়ি তখন আমার প্রিয় সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়, ভাবাই যায় না, মানে ওই রকম বয়সে মানিক বন্দ্যোপাধ্যায় পড়েনি না, মানে এটা কোনো গর্বের ব্যাপার না, মানে এটা বাই ডিফল্ট হয়ে গেছে আর কি। আমি মানিক বন্দ্যোপাধ্যায় তখন পড়েছি, জগদীশ গুপ্ত তখন পড়েছি, কারণ কোনো বইয়ের বিধিনিষেধ ছিল না তো, এটা পড়ো না, সমরেশ বসুর প্রজাপতি পড়ো না, বুদ্ধদেব বসুর রাত ভরে বৃষ্টি পড়ো না, এরকম কিছু ছিল না। আর তখন জগদীশ গুপ্ত বোধহয় মানে কোর্সে বোধহয় ইন্ট্রোডিউস হয়নি। না, কোর্সে ছিল না। আমার কিন্তু পরবর্তীতে মানে আমরা পড়েছি, আমার তো বাংলা ছিল না, সাহিত্য ছিল না, আমি 11-12 ফিজিক্স নিয়ে পড়েছি আমি, কাজে একেবারে অন্যরকম বিষয়ান্তর ছিল সাহিত্য আমার। তো এই আর এইভাবে
এইভাবেই শুরু হলো। তোমার কি মনে আছে, মানে যদিও এটা মনে থাকতেও পারে আবার নাও থাকতে পারে, সেটা হচ্ছে তোমার প্রথম লেখা কোন কাগজে কিভাবে ছাপা হয়েছিল, মানে ছাপার অক্ষরে চৈতালি চট্টোপাধ্যায়? লিটল স্কুল ম্যাগাজিনের কথা যদি বাদ দিই হুম তাহলে তখন আমি কলেজে ভর্তি হয়েছি, ফিজিক্স অনার্স নিয়ে ফিজিক্স পড়ছি। হুম এবং অদ্ভুত ব্যাপার, আমার ফিজিক্স ছিল সব থেকে প্রিয় সাবজেক্ট এবং একই সঙ্গে বাংলাও ছিল আমার সব থেকে প্রিয় সাবজেক্ট। এই দুটো আচ্ছা, মানে দুটো পরস্পর বিরোধী, মানে আমার হুম 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 জীবনে, আমার চলনে বলনে সবকিছুতেই মননে অনেক হুম। পরস্পর বিরোধী ব্যাপার এই জন্যই আছে। হুম তো হ্যাঁ হ্যাঁ, প্রথম লেখা বলছিল সেই সময় তসলিমা নাসরিন ময়মনসিংহ থেকে একটা সরু ছোট শ্যাওলা রাঙা কাগজ বের করতেন, সরু এরকম হুম। মতন আর কি। তাহলে তো সেটা 80s বোধহয়। 80s তো বটেই, তুমি তো 80s এরই। হ্যাঁ, হুম সেটার নাম ছিল সেজুতি। হুম। সেই কাগজটায় আমি লিখতাম। আচ্ছা। আর লিখতাম নির্মল বসাক বার করতেন সৈনিকের ডায়েরি, সেই সৈনিকের ডায়েরিতে লিখতাম। আচ্ছা। তারপরে এইভাবে আস্তে আস্তে আরো কাগজ ইত্যাদি। লিটল ম্যাগাজিনে তোমার একটা বড় একটা বিচরণ ভূমি, তাই তো? বড় কাগজেও লেখো তুমি, আবার পাশাপাশি এই এই দুটো কাগজের তোমার জার্নি এবং কোথায় লিখে মজা পাও, এই ব্যাপারটা একটু। হ্যাঁ, বড় কাগজে অনেক বেশি পাঠক পাওয়া যায়, সেখানে একটা মজার ব্যাপার নয়, সেটা জনপ্রিয় হওয়ার একটা ব্যাপার আছে। জনপ্রিয়তা আর মজা দুটোর মধ্যে তফাৎ আছে। সেই জায়গাটা একটু চৈতালি চট্টোপাধ্যায়ের মুখ থেকে আমরা শোনাতে চাই। আমরা যে গভীর নির্জন পথের কথা বলি কবিতায়, সেই গভীর নির্জন পথ কিন্তু রচিত হয় লিটল ম্যাগাজিনে লিখেই। আচ্ছা। বড় কাগজে সেই গভীর নির্জন পথ আসতে পারে না, তখন অনেক হইহট্টগোল, কাঁসর ঘন্টা, ঢাক ঢোল ইত্যাদি বাজে। কাজে সেখানে মজা কিছু নেই, ওই কারণ নির্জনতা নেই তো। আর আমি চিরকাল নির্জনতা ভালোবাসি। আমি বলতাম সবাইকে, মানে অন্য কথা একটু চলে যাচ্ছি, মানে না না, সবটা নিয়ে। কফি হাউসে বসে আমি বন্ধুদের সবসময় বলতাম যে জানিস তো কফি হাউসে আমি সবচেয়ে বেশি একা থাকতে পারি। সবাই অবাক হতো যে এটা কিভাবে হয়, কিন্তু এটার এইটাই অন্তর্নিহিত অর্থ যে আমি নিজের মধ্যে নিজে একা হতে পারি। এবং এই নির্জনতাটা খুব দরকার আমার সারা জীবনে। আর ছোট থেকে আমি, আমার দাদা দিদি আমার থেকে বয়সে অনেক অনেক বড়, সেই জন্য আমি খুব একা একা, এবং কিছুটা একাল সেরেও বলা যায়, একা একা বড় হয়েছি। একা একা নিজের সঙ্গে গল্প করে করে খেলা করেছি, গাছপালা, পশু পাখি, এমনকি ওই কালো যে পিঁপড়ে গুলো হয়, ডেও পিঁপড়ে, কামড়ে মারাত্মক লাগে, সেই তাদের সঙ্গেও গল্প করে বড় হয়েছি, এরকম আর কি। মানে এটা তোমার অজান্তেই হয়েছে? হ্যাঁ, অজান্তেই হয়েছে, মানে হয়ে গেছে, হয়ে যাওয়াটা তো আর অজান্তে জানতে বলে না, হয়ে গেছে যেরকম ভাবে আমি। মানে ওটা তোমাকে জীবনটা দিয়েছে। জীবন। হ্যাঁ, লিটল ম্যাগাজিনের কথা বলতে, একটা লিটল ম্যাগাজিন আমরা বার করতাম বন্ধুরা মিলে। সেই লিটল ম্যাগাজিনের নাম ছিল আমরা পাঁচজন। তার দপ্তর ছিল, আমার এখনো মনে আছে, কুখ্যাত জায়গা কলকাতা শহরের, কিন্তু আমাদের কাছে কিছু কুখ্যাত মনে হতো না সেটা। 1 নম্বর নবীনচন্দ বড়াল লেন, ঠিক মেডিকেল কলেজের উল্টো দিকের রাস্তা, কুখ্যাত রাস্তা। এবং সেখানে আমাদের কিছুই মনে হতো না, সেখানে সেই মেশিন টেশিন থাকতো, ছাপা হতো, সেই ছাপার গন্ধের মধ্যে একটা ভীষণ মোহময় জাল বিস্তার। আচ্ছা, সেই 5 জন নিশ্চয়ই, সে 5 জন কারা ছিলেন মনে আছে? আমি, তারপর অঞ্জন, তারপর শেখর, তারপর আরো ওরকম বিপ্লবেন্দু, ওরকম কিছু কিছু আর কি। মানে সব ভালো করে মনে পড়ছে না আমার, কারণ আমার আমার স্মৃতিশক্তি বেশ দুর্বল আর কি, আমার কিছু মনে থাকে না, কম কম মনে থাকে, ওরকম ফটোগ্রাফিক মেমোরি আমার নয় আর কি, সেই জন্য। মানে সেটা চিরকালই ছিল? হ্যাঁ, চিরকালই। আচ্ছা, একটা কথা আছে যে মানে ভুলতে ভুলতে যাওয়া, একটু ভুলতে ভুলতে যাওয়ার মধ্যে কি জীবনে কিছু পজিটিভ পাওয়া যায়? মানে সবকিছু যদি আমার মনে থাকে তাহলে কি আমি সামনে অনেক কিছু স্বচ্ছভাবে দেখতে একটু কম পাই? মানে এই জায়গাটায় কি কোনো ব্যাখ্যা আছে? মানে জীবনের সবকিছু, দেখো আমরা তো ভালো মন্দ অনেক কিছু করি জীবনে, সবটা যদি মনে রাখি তাহলে কিন্তু চলার পথে একটু বিঘ্ন ঘটে, তাই না? একটু ভুলতে ভুলতে যাওয়াটা কি কোনো পজিটিভ সাইন? এটা একজন কবি কি বলে? আমি ঠিক ভুলতে ভুলতে যাওয়া বলি না এটাকে, আমি বলি একটা নৌকো থেকে পাড়ে উঠে সেই নৌকোটা ভাসিয়ে দিয়ে জলে, সেই নৌকোর দিকে আর ফিরে না তাকানো, এটাই বলি। মানে ভোলার ভান। ভোলার ভান, একদম ঠিক বলেছো। টেনশন থাকে নাকি, আর মাঝে মাঝে সবই থাকে, কিন্তু ভোলার ভানটুকুও থাকে। আর সেই সেভাবেই তো চলতে চলতে, হ্যাঁ যেটা বলছিলাম, সেই ছাপাখানার গন্ধ ইত্যাদির মধ্যে আমাদের পত্রিকা ছাপা হতো। এখন তো বলতে ভাবতে আশ্চর্য লাগে, বৈঠকখানা বাজার, বউবাজার থেকে খুব বেশি দূর না হলেও দূরই তো, সেখান থেকে গিয়ে পাজা পাজা কাগজের রিম নিয়ে আসতাম, এনে তারপর আমরা পত্রিকা বার করতাম।
একটা কবিতা পোস্টার করতাম। সেই কবিতা পোস্টারটা বইমেলা, তখন বইমেলা হতো রবীন্দ্র সদনের উল্টো দিকে মাঠে, হুম। সেখানে সেঁটে দেওয়া হতো। এইরকম সারাক্ষণ মানে স্বপ্নে জাগরণে মানে এগুলোই শিল্প হ্যাঁ, সাহিত্য এসবই থাকতো আর কি ভেতরে। সেটা থাকতো, মানে শুধু কবিতা লেখা নয়, এই যে টোটালিটি যেটাকে বলছে, হাতে কলমে নিজেরা কাগজ কেনা, টোটালিটি বলতে সবকিছু নিয়ে থাকা, মানে সবকিছু নিয়ে, কবিতার মধ্যে থাকা, শিল্পের মধ্যে থাকা, মানে হ্যাঁ। একটা ভালো সিনেমা দেখতে পেলেও আমার একটা অদ্ভুত আনন্দ হতো। হুম। একটা ভালো ছবি, হুম। মানে ধর না কেন যে ওই ধর তখন খুব অ্যানুয়াল এক্সিবিশন গুলো হতো গভর্নমেন্ট আর্টস কলেজ কলেজে, সেই এক্সিবিশনে গিয়ে ছবি একটা দেখে আমার মনের মধ্যে অদ্ভুত একটা ক্যাটারসিস হতো। সবসময় যে আমি তাই থেকে যে লিখেছি তা তো নয়, না, কিন্তু সেগুলো পুরো স্টোরেজ সেলের মতন মনের মধ্যে সঞ্চিত হয়ে থাকতো এনার্জিটা, মানে একটা আনন্দ রস যেটাকে বলছো, সেটা থাকতো ভেতরে, সেটা ভেতরে আছে। হ্যাঁ হ্যাঁ, মানে তো আছে। আচ্ছা, সেই সব মানে চলার পথে আনন্দর পাশাপাশি তো তুমি অনেক বেদনাও তোমাকে ভেতরে আঘাত করেছে। হ্যাঁ, এই সেগুলো তো নিশ্চয়ই লেখার ক্ষেত্রে প্রভাব পড়েছে। লেখার ক্ষেত্রে তো হুম। বেদনার প্রভাব পড়েইছে। হুম। রবীন্দ্রনাথ, সেই রবীন্দ্রনাথেই তো ফিরে আসি। রবীন্দ্রনাথ বলেছেন না, আনন্দে বিষাদে, আনন্দের সঙ্গে বিষাদ না থাকলে সার্কিটটা তো কমপ্লিট হয় না। আর জীবনে যে আলো জ্বলে উঠবে, আলোটা জ্বলবে কি করে? শুধু আনন্দ দিয়ে আলো জ্বলে না, বিষাদও থাকে, সবকিছু ভেঙে চুরিয়ে আক্রান্ত করে ভীষণ। আমার মনে আছে একবার সন্দীপন চট্টোপাধ্যায় আমাকে বলেছিলেন যে জানো তো একটি ছেলে আউটসাইডার পড়েছে, তারপর সে আমাকে বলছে যে সন্দীপন দা আমি সারাদিন কাল আউটসাইডার নিয়েছিলাম। সন্দীপন দা বলেছেন আউটসাইডার নিয়েছিলে, তোমার মুখ দেখে তো মনে হচ্ছে না। আসলে যে লেখা তোমাকে আক্রান্ত করবে না, তোমার মুখ ভেঙে চুরে যাবে না, সেইটাই তো শিল্প, সেইটাই তো ভালোবাসা। তুমি যদি ভাত ঘুম দেওয়ার আগে বুকে বালিশ নিয়ে উপুর হয়ে শুয়ে লেখা পড়ো এবং পড়ে বলো আহা কি লেখা, কি মধুর লেখা, সেই লেখাকে আমি অন্তত খুব একটা রেটিং দিই না। মানে আমি আমার নিজের কথা বলছি, আমি রিলেটও করি না সে লেখার সঙ্গে। আমি মনে করি লেখা হবে অন্যরকম। তুমি বললে না লেখা মানে ওই সংঘাত গুলো আমার লেখায় একদম একদম, মানে একেবারে ক্ষতবিক্ষত করে দিয়ে তোমাকে তাই তো নতুন ভাবে তোমাকে জাগরণ ঘটাবে আর কি ভেতরটাকে ঘটায়, তারপর আবার ডিকনস্ট্রাকশন হয়, সেটা থেকে আবার ডিকনস্ট্রাকশন হয়, এইভাবেই তো চলতে চলতে এগোই সেই, এবং তখন সেইভাবেই লেখা আসে। লেখার পর একটা লেখা প্রত্যেকটা সময় মানে কাল চিহ্ন, প্রায় ম্যাপ পয়েন্টিং এর মতন আমি মনে করি আমার লেখার মধ্যে আসে না, সে নকশা, এবং সেটা তুমি নিজে টের পাও যে তুমি তো প্রধানত গদ্য লিখলে, প্রধানত কবি। হ্যাঁ, মানে কবি আর কি, মানে কবি আর কিছু করতে পারি না, গদ্যটাই তোমরা জোরজার করো বলে অনেক সময় লিখি, সেই গদ্যও তো আমার ভয় করে, সে বোধহয় কবিতার মতোই হয়ে যাচ্ছে। মানে কিভাবে সেটা আসে তোমার কবিতার ক্ষেত্রে, সেটা নিজে রিয়ালাইজ করে, মানে যদি কিছু নয়, ওই যে লোকে বলে না উপর থেকে পড়া, প্রায় সেরকমই, সেভাবে লেখাটা পড়ে আমার মধ্যে চলে আসে। পরে বলতে গেলে তো কিরকম সেই জ্যোতিষ চর্চার মতো ব্যাপার মনে হয় না, ওরকম কিছু না, লেখা আসে ভেতরে, এবং তারপর আমি আস্তে আস্তে সেই লেখাটাকে এডিট করি নানান রকম ভাবে। ক্রাফটটা দরকার হয় তো একটা সময়ের পর লেখা। আচ্ছা, সেটা কি ভেতরে হয় নাকি লিখিত রূপেই হয়? লিখিত রূপেই হয়, নানান রকম কাটা কুটি এইসব করতে 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 তারপর লেখাটা একটা রূপ পায়। আসলে বস্তুত অনেক সময় যখন পাণ্ডুলিপি তৈরি করি, পাণ্ডুলিপির সময় বদলায় লেখা, প্রচুর বদলায়, প্রুফ রিডিং এর সময় বদলায়, ফলে আমার প্রকাশকরা এক্সকিউজ মি, আমার প্রকাশকরা অনেক সময় খুব বিরক্ত হয়ে যান যে মানে একটা কবিতা কাটতে কাটতে প্রুফ রিডিং এর সময় সেটা হয়তো আরেকটা কবিতা হয়ে যায়, আরেকটা কবিতা আমার ক্ষেত্রে খুব হয়, খুব হয়। হ্যাঁ সত্যি, এগুলো তো হয়, মনে হয় যে এই যে অতৃপ্তি, অতৃপ্তি তো খুব থাকে, অতৃপ্তির জায়গাটা আমি কি মহৎ শিল্প তৈরি করলাম, ওরে বাবা আমার এখনো মনে হয় এখানে বসে আছি যে আমার সবসময় মনে হয় হয়নি হয়নি কিছুই হয়নি। আচ্ছা, আমি সেটা আর কি তোমার মুখ থেকে, এটা তোমার ব্যক্তিগত তোমার জায়গা, এবং সেই ক্ষেত্রে তুমি এখন যে জায়গায় রয়েছো ভাবনা চিন্তা, বা আমরা দূর থেকে সেটাই ভাবি, আমরা তো অনেকটা জুনিয়র, সেই জন্য তুমি এই যে অতৃপ্তি কবিদের ক্ষেত্রে, মানে আমি যদি একটু জেনারেলাইজ করে বলতে চাই যে সেক্ষেত্রে তোমার কি মনে হয় যে কবিতা লেখার ক্ষেত্রে অতৃপ্তি সেটা মনে হয় দরকার, নাকি তোমার মুখ থেকে একটু শুনতে চাই, মানে তুমি অ্যাজ এ পোয়েট কিভাবে সেটাকে ভাবো? দেখো, আমি জেনারেলাইজ করতে পারি না মানে কার কি হয় না হয়, কিন্তু আমার কাছে অতৃপ্তি কাজ তো দেয়, কারণ তারপর আমি আবার লিখি নানান রকম, কোনো একটা লেখা লিখি কলম তুলে নিয়ে আমি ভাবতে পারি না যে
আহ এটা একটা লেখার মতো লেখা হয়েছে, হ্যাঁ এরকম মনে হয় না আমার কখনো। লোকজন যখন পড়ছেন বা হুম। কেউ বলছেন বাহ খুব ভালো হয়েছে, ভালো লাগে, নো ডাউট যে সেটা ভীষণই ভালো লাগে। হুম। কিন্তু তারপরেই আমি আরেকটা লেখায় বসি, হুম। তারপরেই আমার মনে হয় যে সেই আগের লেখাগুলোকে আমি ডিজাইন করছি, আমার লেখা আরেকটু অন্যরকম হবে। এইভাবেই তো এগোনো আর কি, মানে খুব কনসিয়াস এফার্ট কিন্তু এগুলো নয়, হুম। এগুলো কোথায় সাবকনসিয়াসে থাকে, এটাই আচ্ছা। আমার মনে হয়। সেই জন্যই খুব পরিষ্কার করে বলা যাবে না ব্যাকরণের মতন বা কোনো বিজ্ঞানের ফেনোমেনার মতো এটা বলা যাবে না, সংজ্ঞা হয় না। কিভাবে যে হবে হয়ে যায় আর কি, জাস্ট লাইক দ্যাট আমি যেটাকে বলি আর কি, আপনিই হয়ে যায়। হ্যাঁ সেটাই হয়ে ওঠা যেটা আর কি। হয়ে হ্যাঁ ওঠা। হ্যাঁ মানে আমার ক্ষেত্রে আমি বারবার করে বলছি যে আমি অন্যের দায়িত্ব তো নিতে পারি না, আমি আমার ক্ষেত্রে বলছি, তোমার অভিজ্ঞতার আমার কথাটা, ক্ষেত্রে এইভাবেই আর তোমার তো দীর্ঘ অভিজ্ঞতা না একটা, এই যে তুমি আক্রান্ত হচ্ছ, মানে একটা হয়ে গেল কাজ, যেরকম সবার ক্ষেত্রে একটা হয়ে গেল, বইটা হয়ে গেল, বা তোমার লেখালেখির একটা পর্বের মনে হচ্ছে যে একটু সামান্য বিরতি, আবার নতুন করে তুমি কোনোভাবে তুমি আনন্দেও তো লেখো। আসলে সবটাই থট প্রসেস, জানো তো, এই আচ্ছা। থট প্রসেসটা সারাক্ষণই আমার মধ্যে চলে। হ্যাঁ সে আমি যখন ভাত রান্না করছি তখনও চলে, হুম আমি যখন মেয়ের সঙ্গে গল্প করছি তখনও চলে, আমি খুব দুঃখে যখন কাঁদছি হুম তখনও চলে, অপমানিত হচ্ছি হুম। তখনও চলে। মানে এই চিন্তার প্রবাহ। এই পৃথিবীতে তো মেয়ে হয়ে জন্মানোর অনেক ঝামেলা, অনেক হার্ডেল পেরোতে হয়, হ্যাঁ অনেক সময় নিজেকে প্রায় দ্বিতীয় শ্রেণীর নাগরিক ভাবতে হবে। এগুলো খুব ক্লিশে কথা, না কিন্তু এগুলো বলতে হবে, সত্যি কথা, সত্যি কথা এগুলো। কারণ এগুলোর মধ্যে দিয়ে যেতে হয়েছে। তার ফলে মানে সেইভাবে আমার মানে আমি লিখছি না মানেই কিন্তু আমি লিখছি না তা না, না আমার মনের মধ্যে কিন্তু একটা থট প্রসেস সারাক্ষণ চলে, চলছে, সারাক্ষণ একদম চলে। লিখিত হয়েই চলছে, হুম, হুম। অজান্তেই বা জানতেই আনন্দে বা যেভাবে। বিরক্তিতে। হ্যাঁ আচ্ছা, উম, তোমার কি এখন মনে হয় একদম এই সময়ের কথা যদি বলি, আমরা কি এখন একটু মানে বিস্ময়, একটা জিনিস দেখে আনন্দে লাফিয়ে ওঠা, আশ্চর্য হওয়া, সেটা কি একটু কম পাচ্ছি? মানে সবকিছুই কি খুব সহজলভ্য, মানে বিস্মিত কি আমরা কম হই এই জেনারেশনের মধ্যে, কি আমরা সেটা দেখতে পাই আনন্দে লাফিয়ে ওঠা? যে আগের কথা বলছি, আগে আমরা নববর্ষ আসবে, একটা নতুন জামা হবে, সেই নববর্ষের সময় স্কুল ড্রেসও হয়তো আমরা পেতাম, হ্যাঁ, বা একটা নতুন জামা হলো। কিন্তু আজকের ছেলে মেয়েরা বা আজকের জেনারেশন একটু কি কম আশ্চর্য হয়, বিস্ময়, আমরা মুগ্ধ হয়ে এখনো কোনো একটা দুপুর বেলায় গাছ দুলছে, পাখি হয়তো ডাকছে না, খাঁ খাঁ করছে, একটু কেমন যেন লাগে, সেরকম কি একটু তোমার মনে হয় এই সময় মানুষ একটু কম বিস্ময়ের মধ্যে ঢুকে যাচ্ছে? উম, এখনকার জেনারেশনের কথা বলতে গেলে আমার যেটা মনে হয়, তাদের অনেক কিছুই খুব সহজলভ্য, তো তারা অনেক কিছুই জানে, অনেক টেকনোলজি জানে, অনেক কিছু। তারা ওই গাছের গোলা দেখার চেয়ে তখন একটু মোবাইলে রিল দেখায় কনসেন্ট্রেট করতে নিজেদের ভালোবাসে। হুম তাদের একা থেকে ভাবনা করার, ভাবনাটুকু নেওয়ার হুম সময় কমে যাচ্ছে। সময় কমে যাচ্ছে বলেই হয়তো তাদের মধ্যে বিস্মিত হওয়ার ক্ষমতা কমে যাচ্ছে। মানে আমি এখনো হুম ওই সেই পথের পাঁচালীর অপুর মতনই সবকিছুতেই বিস্মিত হই, সবকিছু নতুন কিছু দেখলেই বিস্মিত হই, বা হঠাৎ অজানা কিছু আমার চোখের সামনে এলে বিস্মিত হই। পুরোনো একটা গান হঠাৎ যদি আজ রাজেশ্বরী দত্ত বেজে ওঠে কোথাও কারোর বাড়িতে, আমি চমকে উঠি। এই চমক, এই বিস্ময় এখনো আমাকে অনেক আনন্দ দেয়, অনেক ভালোবাসা দেয়, অনেক নস্টালজিয়া দেয়। কিন্তু এখনকার ছেলে মেয়েদের অতটা সময় নেই বোধহয়, তাদের অনেক দৌড়তে হয়, এবং সেটা হয়তো ইকোনমিক্যাল একটা ক্রাইসিস। তো তার সব জায়গাতেই একটা কম্পিটিশন, না দৌড়লে তারা কি করবে, তাহলে বসে বসে তাদের দুঃখ করতে হবে আর কি, তাদের টাকা পয়সার অভাব হবে, এই সমস্ত তো জীবনে আছে, সবটাই সব আছে। তারা ভাবে। এই জন্যই তাদের মধ্যে হয়তো বিস্মিত হওয়ার ক্ষমতাটা একটু কমে যায়, এই আর কি। সময়ের আর কি। হ্যাঁ, একটা সময়ের ব্যাপার, মানে আমি সময়ের কিছু ব্যাপার। দোষ টোষ কাউকে দিই না না, দোষ আমি তা দেওয়ার মতন বলছি কিছু না। না, ইট হ্যাপেন্স আর কি, এটা হুম, ঘটনা। একদম তাই, মানে সময় তো সময়ের সুখটা নিয়ে চলবে। সে তো চলবেই, তাকে কোনো দোষ দেওয়া যায় না, সে অনেক কিছু পার হয়ে এসেছে, সে হুম, অনেক মনোযোগ পাচ্ছে বাড়ির লোকের। হুম, আমরা সব একা একা ছেলে মেয়ে তো ছিলাম না, হুম, বাড়িতে সেইভাবে মনোযোগ পাই না, কাজেই নিজেরাই নিজেদের মনোযোগ দিয়েছি। এই নিজেরাই হুম, নিজেদের মনোযোগ দিতে দিতে অনেক কিছু কল্পনা বিলাসী হয়ে উঠি আর কি। এই হুম। সেই এই কল্পনার বিলাসীটা জায়গাটাও একমাত্র বলছি আর কি, একটু কল্পনা। কম, তাদের একটু কম হয়। তারা অনেক হুম, রকম
মেকানিক্যালি অনেক কিছু কবিতা তৈরি করে বা অনেক রকম হয়, সেগুলো সেগুলো কোনোটাই আমি দোষ দিচ্ছি না, এবং সেগুলোর মধ্যেও অ্যাবস্ট্রাকশন থাকে নাকি আর? না না, অবশ্যই অবশ্যই থাকে, থাকে। মেরিট ডিমেরিট দুটোই সেটাই। রয়েছে সবটার মধ্যে। আচ্ছা, রাজেশ্বরী দত্ত কথা তুমি বললে, হ্যাঁ, তোমার গানের জায়গাটা, তোমার গান শুধু মানে একজন, তোমার গান শুনলে মনে হয় যে মানে তুমি কি কবিতা লেখো, মানে যে জানবে না, মানে এই আবেগটা, আমি শিল্পী হিসাবে বলছি না, মানে সেই যে একটা ভেতরের যে একটা কি যে ক্ষরণ, এই যে তুমি বললে না ক্ষরণের কথা, যে আনন্দ, যে সেই ক্ষরণটা তোমার গান শুনলে মনে হয়, মানে চোখ বন্ধ করে না দেখে সেটা শুনলে মনে হয় যেন আমি একটা কোনো, এটা কি কবির কণ্ঠে গান শোনা বলে কি? এখানে কবি টবি কিছু নয়, আসলে গান, গান নিয়েও আমি জীবনে বড়ই হয়েছি। আমার বাড়ি হচ্ছে গানের বাড়ি। আচ্ছা। আমার মায়ের মামা হচ্ছেন শচীন দেববর্মন, হুম। আর মা তার 2-3 বছর, 2 বছর তো নয়, 3 কি 4 বছর বয়সে হুম। বিশ্বদেব চট্টোপাধ্যায়ের কাছে নাড়া রেখেছিলেন। হুম। ফলে আমার মা আমাকে ঘুমি পাড়াতেন ওইসব আমি ছিনু একা বাসরে জাগায়ে, কিংবা ফুলেরও দিনটি হলো যে অবসান, এরকম। তার মানে তুমি, তোমার যে মধ্যেই বড় হয়েছে। গান না, এই যে তুমি লিরিক গুলো তুমি শুনছো সেই ছোটবেলায়, আমার তো মনে হয় তখন থেকে তোমার কবিতার যে নদীটা সেটা তোমার মধ্যে ওনারাই বইয়ে দিয়েছেন। সেটা তো বলতে পারবো না, তবে লিরিক, রাগ, রাগিনী, এখনো যে শান্তিনিকেতনে গেলে আমি খুব উন্মনা হয়ে পড়ি, বন তুলসীর গন্ধ পাই, গাছ দেখি, গাছ দেখলে ডানা ঝাপটে যখন পাখিরা যায়, সেই দেখে কিরকম একটা অদ্ভুত হয় আমার মনের মধ্যে, যেটা আমি বলে বোঝাতে পারবো না, এখানে বিয়ন্ড এক্সপ্লেনেশন। একদম তাই। তো এই সবটাই গান, গান তো থাকেই। এই যেরকম তোমাকে বললাম যে একটা থট প্রসেসে কবিতা, তেমনি আমার মধ্যে গানটাও সারাক্ষণ থাকে। আমি খুব সেরিব্রালি গানের মধ্যে থাকি, আমার এটা মনে হয়। এই যে এই কথাটা যে তুমি বললে, এই শব্দটা সেরিব্রালি, মানে তোমার মনে সত্যি একটা মেধা, মানে শুধু হৃদয় নয়, সেখানে একটা মেধার আর হৃদয়ের দুটো একটা সংযোগ, যেটা কবিতার ক্ষেত্রেও শুধু হৃদয় দিয়ে হচ্ছে না, সেখানে মেধারও দরকার রয়েছে। তুমি যদি রাজেশ্বরী দত্ত শোনো, বিনয় রায় শোনো, একদম একদম, তোমার কিন্তু একটু মেধাও লাগবে, তোমাকে গানের কথাগুলোর ভেতর থেকে, রবীন্দ্রনাথের গানের কথা তো, মানে তুমি কত চেয়ার টেবিলের মতো লিনিয়ার নয় তো কথাগুলো, কথাগুলোর পরতে পরতে, লেয়ার বাই লেয়ার তোমাকে বুঝে নিতে হবে। আর সেই বুঝে নেওয়া থেকেই তো তোমার সেই প্রার্থনা, সেই আকুতি, সেগুলো জন্ম নেবে। রবীন্দ্রসঙ্গীত গাওয়া যায় না। না, আমি না জানি কি একটা হনু হলাম ভেবে রবীন্দ্রসঙ্গীত গাইছি। আমি বলছি যে মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে, বলছি কিন্তু চরণ কোথাও দেখতেই পাচ্ছি না, মাথা নত করছি না, কিন্তু বলছি। এইভাবে তো রবীন্দ্রসঙ্গীত হয় না। তার জন্য কি, তার জন্য তোমাকে কিছু ভাবতে হবে, কিছু সেরিব্রাল এক্সারসাইজ দরকার। মানে এটা আবার আমি বলছি, এই সবগুলোই আমার নিজের দায়িত্বে বলছি, আমি কারোর জন্য বলছি না। অনেকেই অনেক ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতে পারেন অনেক রকম কারণে। আমার এই কারণে রবীন্দ্রসঙ্গীত ভালো লাগে, আমার ক্লাসিক্যাল গানও ভালো লাগে। কোনো একটা গান শুনলেই আমার তখনই মনে হয় এটা আমি কি শুনছি, আচ্ছা এটা কি রাগ পলশ্রী, ওরকম ভাবে আমার এটা অজান্তে চলে আসে আমার মধ্যে। তো এই আর কি, মানে গান, কবিতা তো বটে, কিন্তু গান ছাড়াও বেঁচে থাকা খুব মুশকিল আমার কাছে। তার জন্য অনেক রকম তিক্ততা জীবনে পেয়েছি, কবিতা লেখার জন্য যেমন অনেক তিক্ততা এসেছে আমার সংসারে, আমার যাপনে, গানের জন্য এসেছে, কিন্তু ছেড়ে থাকতে পারি না। একদম তাই। আমরা আমাদের শ্রোতা দর্শক বন্ধুদের জানিয়ে রাখছি, আমরা কিন্তু রয়েছি আড্ডাগুলির অন্দরমহলে, এবং আমাদের সঙ্গে কিন্তু রয়েছেন চৈতালি চট্টোপাধ্যায়, বরং বলা ভালো চৈতালি চট্টোপাধ্যায়ের সঙ্গে আমি রয়েছি। হ্যাঁ, আমরা চৈতালিদির সঙ্গে কথা বলছি এবং ভীষণ ভালো লাগছে, আমার মনে হয় দর্শকরা ভীষণ ভাবে এটাকে ফিল করছেন। আমরা শেষ করব, আমাদের তো একটা সময়েরও একটা মাধন রয়েছে, আমরা শেষ করব চৈতালিদির গান দিয়ে। তো খুব বিপদে ফেললে আমাকে, তুমি শুরু করে দাও, তুমি যা, তোমার যা মনে হয় তুমি। সেটা শুনে কিন্তু আবার দর্শকরা ভাববেন যিনি এতক্ষণ এত কিছু বলছিলেন গান টান নিয়ে, কিন্তু না, সবাই জানে চৈতালি চট্টোপাধ্যায়কে, সকলেই চেনেন। না 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 না, এটা একটু বেশি বেশি চাওয়া হয়ে যায় সকলের কাছে। তুমি ভালোবেসে চাও সেটা আলাদা কথা, আমাদের ভালোবাসাই গাইছি একটা গান, আপনারা সব মানে নিজ গুণে মার্জনা করে নেবেন আমার গানটাকে। দাও হে হৃদয় ভরে দাও, দাও হে হৃদয় ভরে দাও,
সুধা রসে মাতোয়ারা করে দাও, হৃদয় ভরে দাও, দাও হে হৃদয় ভরে দাও। তরঙ্গ উঠে উচ্ছলে সুধা সাগরে, সুধা রসে মাতোয়ারা করে দাও, হৃদয় ভরে দাও। আড্ডাগুলির অন্দরমহলের এই পর্ব আমরা এখানেই শেষ করছি। তুমি গান গাইতে থাকো।